বিয়ে কেন করেছেন? আজকে না আমাদের বাসর রাত, কই একটা পাপ্পিও তো দিচ্ছেন না আমাকে। কোথায় মুখ ঘুরিয়ে অন্যদিকে বসেছিলাম, ভেবেছিলাম বর এসে এই করবে ওই করবে। বান্ধবীদের কাছে কত কথা শুনেছি বাসর রাতে কত কি হয়, কিন্তু সেসবের তো কোনো মিলেই পাচ্ছি না। কি হলো, কিছু বলছেন না কেন? বিয়ে কেন করেছেন আমাকে? আপনার যখন কিছু করার ইচ্ছে নেই তাহলে আমাকে বিয়ে কেন করেছেন? আচ্ছা এসব বাদ দিন, তাকিয়ে দেখেন আমার বুকের ঠিক বাম পাশে একটা তিল রয়েছে। অনেকের মুখে শুনেছি বুকের বাম পাশে তিল থাকলে স্বামী নাকি অনেক রোমান্টিক হয়। তা আপনি বুঝি অনেক রোমান্টিক? এই পিচ্ছি, এত কথা তুমি কোথা থেকে শিখেছো? কি বলছো না বলছো মাথা ঠিক আছে? বয়স তো মনে হয় না যে 16 হবে, আর এত বড় বড় কথা বলছো। লজ্জা শরম কিচ্ছু নেই তোমার? আপনি যে কি বলছেন না, আপনি হচ্ছেন আমার স্বামী। ভাবি বলেছে স্বামীর কাছে সবকিছু বলতে হয়। আচ্ছা আরো কোথায় কি আছে আপনাকে বলবো? আমার নাভির নিচে না একটা, আল্লাহ আমাকে বাঁচাও, এই মেয়ে তো দেখছি আমাকে পাগল বানিয়ে ফেলবে। একটু চুপ করে তুমি থাকতে পারো না? না আমি চুপ থাকতে পারি না, আপনার সাথে তো আমার অনেক কথা বাকি আছে। শুনেছি বাসর রাতে নাকি স্বামী স্ত্রীর মাঝে অনেক কিছু হয়। আপনি তো দেখছি কিছুই করছেন না, একটা কিসও তো করছেন না। আপনি রোমান্টিক না আনরোমান্টিক কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা একটু জড়িয়ে তো ধরতে পারেন আমাকে, তা না করে মাঝখানে একটা কুলবালিশ দিয়ে রেখেছেন কেন? তাই তুমি বাসরাত সম্পর্কে সবকিছু জানো? কি বলেছে তোমায়? আমার ভাবি বলেছে, আরো অনেক কিছু বলেছে। বাসরাতে কি হয় না হয় সবকিছু সব বলে দিয়েছে। তার শুনি কি বললো? ভাবি বলেছে বাসরাতে স্বামী যেমনটা করতে বলবে আমি ঠিক তেমনটা করব। ও আচ্ছা, খুব ভালো তোমার ভাবি। তুমি এখন ঘুমিয়ে যাও, তোমার ভাবি না বলেছে স্বামী সকল আদেশ নির্দেশ পালন করতে? সো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, আমি তোমাকে এখন আদেশ করছি। কি করে ঘুমাবো? আমি তো শুনেছি বাসর রাতে নাকি কেউ ঘুমায় না। আপনি কি আমাকে ঢপ দিচ্ছেন? আচ্ছা কোলবালিশটা সরান না মাঝখান থেকে, ইন্ডিয়া পাকিস্তান করে কেন রেখেছেন? এই পিচ্ছি একদম চুপ থাকো, আমার মাথা ব্যথা করে ফেলছো। আমার জীবনটা শেষ করতে এসেছো আমার কাছে? ঘুমাও বলছি। কি বলছেন কি? আমি বাসর রাত নিয়ে কত স্বপ্ন দেখেছি আর আপনি আমাকে ঘুমাতে বলছেন? আচ্ছা একটা আইডিয়া শুনবেন আমার? ও গড, তোমার মাথায় আবার আইডিয়াও আছে? তা বলো কি বলবে? বাসর রাতে কি কি করতে হয় আপনি আমাকে বলবেন? না বলতে পারবো না। আর কতবার বলেছি যে আমি তোমাকে স্ত্রী হিসেবে মানি না, তারপরেও কেন এত প্যাচ করছো? এক কথা বললে তুমি বুঝতে পারো না? আপনি না মানলে কি হবে? আমি তো আপনাকে মনে প্রাণে স্বামী হিসেবে মেনে নিয়েছি। বাঙালি মেয়েদের একবারই বিয়ে হয়, যখন আল্লাহ তাআলার কালাম পড়ে 3 বার কবুল বলেছি তখন থেকে আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করেছি। শুধু ইহকালের জন্য না, পরকালেও আমি আপনাকে স্বামী হিসেবে আল্লাহর কাছে চাইবো। তুমি কি এখন ঘুমাবে নাকি খাট থেকে নামিয়ে দিব? যত সব, জীবনটাই তুমি আমার শেষ করে দিয়েছো। বিয়ে নিয়ে কত স্বপ্ন ছিল আমার, বাসর রাত নিয়েও অনেক কল্পনা ছিল, কিন্তু তোমার মতো একটা পিচ্চি মেয়েকে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গিয়েছে। আপনি কেন আমাকে বকাঝকা করছেন আমি বুঝতে পারছি না। আপনার সাথে আমার বিয়ে হয়েছে, আপনি কেন মানতে পারছেন না বলেন তো? যত যাই হোক আমি তো আপনাকে ছাড়ছি না। আচ্ছা আপনি আমাকে একটা পাপ্পি দিন না, বাসর রাতে তো কত কি হয়, আপনি আমাকে অন্তত একটা পাপ্পি দিন। সরি বাট আমার কাছ থেকে তুমি কখনো কিছু আশা করো না। করবো না মানে 100 বার করবো। আপনি আমার হাজবেন্ড, আপনার কাছ থেকে তো আমার সব আশা ভরসা। দাঁড়ান, আপনি দিবেন না তো? তাহলে আমি দিচ্ছি। এটা বলেই তুই জাঙ্কুকের মুখের কাছে চলে যায়, তার ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দেয়। জাঙ্কুক সাথে সাথে চোখ দুটো বন্ধ করে ফেলেছে। বেশ কিছুক্ষণ থাকার পর জাঙ্কুক তেকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং তাকে একটা থাপ্পড় মেরে বসে। এই মেয়ে, বাসর রাতে সব জেগেছে তাই না? নাক টিপলে তো এখনো দুধ বের হবে, আর সে কিনা বাসর রাত নিয়ে লাফালাফি করছে। যত সব, আমার জীবনটা নষ্ট করে দিয়ে খুব আনন্দ হচ্ছে তোমার তাই না? ভুল করছেন, আমি কেন আপনার জীবনটা নষ্ট করতে যাব? আর আমার বয়স এতটাও কম না, আমার নাক টিপলে দুধ একদম বের হবে না। আমার বয়স তো 16 বছর 3 মাস 7 দিন হয়েছে মাত্র। আমি এতটাও ছোট না যতটা বলছেন। হে আল্লাহ, তুমি আমাকে কোথায় ফাঁসিয়ে দিয়েছো? এই ডেভিল মেয়ে, চুপ করে বলছি, না হলে কিন্তু এক্ষুনি বাড়ি থেকে বের করে দিয়ে আসবো। তারপর বাড়ির বাইরে বসে যত কান্নাকাটি যত বকবক করতে পারো করতে থাকো, কিন্তু এই বাড়িতে এসব অ্যালাও না, বুঝতে পেরেছো? চুপচাপ ঘুমিয়ে পড়ো, না হলে কিন্তু আরেকটা মেরে বসবো। আপনি আমাকে এতটা অপছন্দ করছেন, আমাকে বকা দিচ্ছেন আর মারছেনও কেন? আমি কি অপরাধ করেছি? বিয়ে করেছি,
স্বামীর সাথে একটু কথা বলতে আমি পারবো না? এটা কি আমার অন্যায় হয়ে গেছে? জাঙ্কুক মনে মনে ভাবছে মেয়েটাকে মারা ঠিক হয়নি, কিন্তু সে কি করবে? এই পিচ্চি মেয়েটার জন্য তার ভবিষ্যৎ যে নষ্ট হয়ে যাচ্ছে। মেয়েটার তো কোনো দোষ নেই, তার বিয়ে হয়েছে। স্বামী বলতে কি বোঝায় সে বুঝতে শিখেছে। মেয়েটার দিকে তাকিয়ে অজান্তেই খারাপ লাগলো। পিচ্চিটার দিকে তাকাতেই মনে হচ্ছে যেন সে একটা পূর্ণিমার চাঁদ। এতটা সুন্দর, এত সুন্দর যে কোনো মেয়ে হতে পারে জাঙ্কুক আগে জানতো না। এই প্রথমবার সে তাকে কাছ থেকে দেখছে। তের ঠোঁট কেটে রক্ত পড়ছে। থাপ্পড়টা বেশ জোরে লেগেছিল। আই এম সরি, তোমাকে মারা আমার ঠিক হয়নি। আচ্ছা, তোমার নাম কি? আমাকে বিয়ে করার সময় আমার নামটা শুনেননি? তোমাকে বিয়ে করার কোনো ইচ্ছে তো ছিল না আমার হিটলারের জন্য বিয়েটা করেছি। এখন নাম বলবে? আমার নাম তে। আচ্ছা তে, ওয়ান্স অ্যাগেন আই এম সরি। এই নাও টিস্যুটা দিয়ে ঠোঁটের কর্নারের ব্লাডটা মুছে নাও। তোমার বেশি জোরে লাগেনি তো? আপনারা বলেছেন যে আপনি আমাকে স্ত্রী হিসেবে মানেন না, তাহলে এখন এত দরদ দেখাচ্ছেন কেন? একদম চুপ করো। তোমাকে তো আমি স্ত্রী হিসেবে মানি না, আর কখনো মানবো না। কাউকে টিস্যু অফার করা এই না যে তাকে বউ হিসেবে মেনে নিয়েছি। যাই হোক, তোমার সাথে কথা বলে কোনো লাভ নেই। তোমার সাথে কথা বলা মানে একটা কলা গাছের সাথে কথা বলা। সে আমি যতই বলি না কেন তোমার মাথায় কিছুই ঢুকবে না। আরে কোথায় যাচ্ছেন আপনি? যেখানে মন চাই সেখানে যাব। এত জবাবদিহি করতে পারবো না। চুপচাপ ঘুমিয়ে পড়ো। আমার যখন সময় হবে আমি ঠিক চলে আসবো। জাঙ্কুক রুম থেকে বের হয়ে ছাদে চলে যায় আর ভাবছে তার সাথে এসব কি হয়ে গেল। তার বাবা জোর করে এই পিচ্চি মেয়েটার সাথে তাকে বিয়ে দিয়েছে। তার কত ইচ্ছে ছিল বিয়ে নিয়ে তার বাসরাত নিয়ে, কিন্তু সবকিছু এখন বেঁচতে গেছে। জাঙ্কুক এবার অনার্স থার্ড ইয়ারে পড়ছে। বাবার কথা মতো বিয়ে করেছে। ছাদে কিছুক্ষণ একা সময় কাটানোর পর সে রুমে আসে। কি তুমি এখনো জেগে আছো? ঘুমাওনি? আর এ কি করছো? কাপড় কেন খুলছো তুমি? কি করে ঘুমাবো বলেন তো? শরীরে এত ভারী কাপড় থাকলে কি ঘুম হবে? তাই তো কাপড়গুলো খুলছি। এত ভারী কাপড় পরে আমি কিছুতেই ঘুমাতে পারবো না। হোয়াট? তুমি জামা কাপড় পরে ঘুমাতে পারো না? ঠিক আছে, তাহলে ওয়াশরুমে গিয়ে নর্মাল জামা কাপড় পরে আসো। এভাবে রুমের মাঝখানে জামা খোলার আমি তো কারণটা বুঝতে পারছি না। আপনি তো কিছুই বুঝতে পারেন না। দাঁড়ান, আমি বাবাকে ডাক দিচ্ছি। বাবাকে বলবো যে আপনি আমার সাথে ঝগড়া করছেন। বাবা, আরে চুপ থাকো। কি বলছো কি? সব কথা কি বাইরের মানুষকে বলতে হয়? বাবাকে কেন বলতে যাবে? কারণ বাবা আমাকে বলেছে আমার কোনো সমস্যা হলে বাবাকে জানাতে। এখন আপনি আমাকে ডিস্টার্ব করছেন, আমাকে আমার মতো থাকতে দিচ্ছেন না। আমার সমস্যা হচ্ছে, তাই আমি বাবাকে বলবো। প্লিজ আমাকে কেউ গলা টিপে মেরে ফেলো। আমি আর এসব মানতে পারছি না। আমার আর সহ্য হচ্ছে না। এই সমস্ত বাচ্চামো আমি সামলাতে পারবো না। বিয়ে করেছেন আর আমাকে সামলাতে পারবেন না? এখন থেকে সারা জীবন আমার জ্বালায় সহ্য করতে হবে। একটু শান্তি দাও আমাকে তে। আমি আর পারছি না। একদিনই আমার জীবনটাকে নরক করে দিয়েছো। ওকে, তোমার যেভাবে মন চায় তুমি সেভাবেই ঘুমাও, বাট শুধুমাত্র শাড়িটা খুলেই ঘুমাবে। এর থেকে বেশি যেন আর কিছু না হয়। জাঙ্কুক থেকে কোনোরকম বুঝিয়ে ঘুম পাড়িয়ে দেয়। পরের দিন সকালে জাঙ্কুকের ঘুম ভাঙে। দেখে তে তার পাশে এলোমেলো ভাবে শুয়ে আছে। জাঙ্কুক আগে তের পুরো শরীরটা চাদর দিয়ে ঢেকে দেয়। তারপর তেকে আস্তে আস্তে ডেকে তোলে। এই তে, উঠো, আর কত ঘুমাবে? দেখো বেলা কয়টা বেজে গেছে। এই মেয়ে, ইস, এত সকাল সকাল ঘুম কেউ ভাঙে নাকি? আমাকে আরেকটু ঘুমাতে দিন না। বেলা দেখেছো কয়টা বাজে? আরো ঘুমাতে চাচ্ছ? মনে হচ্ছে বাড়ির সবাই তোমার জন্য অপেক্ষা করছে। এই বাড়ির নতুন বউ দেখতে আসবে, আর তুমি কিনা বেলা করে ঘুমাচ্ছ। যাই হোক, তোমার কাছ থেকে আর কি আশা করা যায়? তাড়াতাড়ি উঠে শাড়িটা পরে নাও। শাড়ি পরে নিব মানে? বুঝতে পারছি না। এখন আবার এটা বলো না যে তুমি শাড়িটাও পরতে পারো না। সত্যি বলছি, আমি শাড়ি পরতে পারি না। আমি ফ্রেশ হয়ে আসছি, তারপর আপনি আমাকে শাড়ি পরিয়ে দিবেন, ঠিক আছে? কেন? আমাকে কি তোমার বডিগার্ড রেখেছে বা কেয়ারটেকার রেখেছে? তুমি কি করবে না করবে, কি পরবে না পরবে, কি খাবে না খাবে, সেগুলো ডিসাইড করবো আমি? নিজের শাড়ি নিজে পরো, না হলে যেভাবে মন চায় সেভাবে থাকো। আমি কোনো রকম হেল্প তোমাকে করতে পারবো না। আই এম সরি। এ কি, আপনি চলে যাচ্ছেন কেন? শাড়িটা পরিয়ে দিয়ে যান, না হলে কিন্তু আমি এভাবেই নিচে চলে যাব। তারপর আপনার মান সম্মান থাকবে? সে যেটা খুশি হয়ে যাক না কেন, আমি যদি শাড়ি পরাতেও জানতাম তারপর আমি তোমাকে শাড়ি পরাবো না। তোমাকে শাড়ি পরানোর আমার কোনো ইচ্ছে নেই। আরে তোমাকে তো আমি স্ত্রী হিসেবে মানছি না। ঠিক আছে, আপনি যখন পরাবেন না তাহলে আমার শ্বশুরমশাইকে ডাক দিচ্ছি। উনি তো বলেছে আমার কোনো সমস্যা হলে ওনাকে বলতে। এখন আমি শাড়ি পরতে পারছি না, এটা একটা সমস্যা। তাই ওনাকে বললে উনি আমাকে সলিউশন বের করে দিবে। শ্বশুরমশাই, ও শ্বশুরমশাই। এই মেয়ে,
চুপ থাকো। তোমার কি লজ্জা শরম মান সম্মান কিচ্ছু নেই? সকাল সকাল শ্বশুরকে ডাকা শুরু করছো। আরে তুমি বাবাকে এটা কি করে বলবে? তোমার লজ্জা করছে না? তাহলে আমি এখন কি করব? আপনার তো আমাকে সাহায্য করার কথা ছিল, কিন্তু আপনি তো করছেন না। আপনি না আমার হাজবেন্ড, তাহলে হাজবেন্ড হয়ে স্ত্রীকে শাড়ি পরাতে পারবেন না? আমার এই মুহূর্তে নিজের কপালটা নিজের দেওয়ালে ঠুকতে মন চাচ্ছে। আমি আর নিতে পারছি না। এসো, তোমাকে শাড়ি পরিয়ে দিচ্ছি। আর কি কি করাবে আল্লাহই জানে। কেন যে বিয়েটা করেছি আমি বুঝতে পারছি না। আমি পালিয়ে কেন গেলাম না? তাহলে আজকে এই দিন দেখতে হতো না আমাকে। এসো, এখানে এসো। এর কথা মতো জাঙ্কুক থেকে শাড়ি পরিয়ে দিচ্ছিল। সে ভালোভাবে পরাতেও জানে না। কিছুক্ষণ ফোনে দেখে তারপর ট্রাই করছিল। সে অন্যদিকে মুখ ফিরে রেখেছে। কি হয়েছে? আপনি অন্যদিকে তাকিয়ে আছেন কেন? আমি আপনার স্ত্রী, আমাকে দেখতে আপনার পাপ হবে না। আমি ছোট বলে শাড়ি পরতে পারি না, তাই আপনাকে শাড়ি পরিয়ে দিতে বলেছি। আমার দিকে তাকাবেন, তা না অন্যদিকে মুখ করে আছেন। আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ আপনি বৈধভাবে দেখতে পারেন, কোনো সমস্যা নেই। অন্যদিকে তাকানোর কোনো প্রয়োজন নেই। তাকান তো আমার দিকে। আরে আরে, কি করছোটা কি? আমাকে শাড়িটা পরাতে দাও, নাহলে কিন্তু আমি চলে যাব। পরান, কিন্তু আমার দিকে তাকিয়ে পরাতে হবে। আপনি অন্যদিকে তাকালে আমি আপনার কাছে শাড়ি পরবো না। এটা আবার কি ধরনের জেদ? আমি শাড়ি পরাবো, যেভাবে মন চায় সেভাবে পরাবো। তোমার দিকে তাকিয়ে কেন শাড়ি পরাতে হবে? কারণটা আপনি বুঝবেন না। আপনাকে যেটা বলেছি আপনি সেটা করুন। ওরে বাবারে, আমি বুঝবো না? কোথা থেকে এসেছে আমার দাদিমা, আমি এভাবেই পরাবো। তাহলে কিন্তু আমি আবারও শ্বশুরমশাইকে ডাকা শুরু করব। জাঙ্কুক থেকে শাড়ি পরিয়ে দিচ্ছিল তার দিকে তাকিয়ে। জাঙ্কুক তের চোখের দিকে তাকিয়ে আছে। বেশ কিছুক্ষণ তাকানোর পর তে লজ্জা পেয়ে যায়। সে তার চোখ বন্ধ করে আছে। জাঙ্কুক শাড়ির কুচি দিয়ে তাকে পরিয়ে দিচ্ছিল। তে লজ্জায় মুখ লাল টমেটো হয়ে গেছে। তাকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। জাঙ্কুক যেন তের এই মায়াবী চেহারায় হারিয়ে গিয়েছে। কুচি বাজ করে তের নাভির কাছে গুজে দেওয়ার সময় তে থরথর করে কাঁপছিল। তার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। তার ঠোঁট দুটো কাঁপছিল। এইদিকে জাঙ্কুক আর নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। সে নিজের অজান্তেই তে অনেকটা কাছে চলে যায়। তার ঠোঁটের সাথে ঠোঁট মেশাতে যাবে, তার আগেই তে তার কাছ থেকে দূরে সরে যায়। কি হলো? সরে গেল কেন? প্লিজ, আমি আর পারছি না। আমার শরীরটা থরথর করে কাঁপছে। কেন শরীর কাঁপছে কেন? শরীরে কি জ্বর এসেছে? খারাপ লাগছে তোমার? না, আমার কিছু হয়নি, আমি একদম ঠিক আছি। আপনার স্পর্শ পেয়ে আমার শরীরটা কাঁপছিল। আপনি তো দেখছি আমার থেকেও ছোট, কিছুই বুঝতে পারেন না। তে রুম থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর জাঙ্কুক ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়। নিচে আসার পর সবাই তার দিকে তাকিয়েছিল। কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছো কেন? আমি কি চিড়িয়াখানার বাদর যেভাবে তাকিয়ে দেখতে হবে আমাকে? এবার বুঝতে পারছি ভাইয়া, যে ভাবি কেন এত লজ্জা পাচ্ছিল, কেন লাল টমেটো হয়ে গিয়েছিল। বলছি যে ভাইয়া, তুমি তো ঠিক মতো লিপস্টিকটাও দিতে পারছো না। ভাবি, তুমি ভাইয়াকে সুন্দর করে সাজিয়ে দিও তো, লিপস্টিকটা ঠিক জায়গায় লাগেনি। আরে কি ব্যাপার কি? সবাই আমাকে দেখে এভাবে হাসছো কেন? এই জিমিনা, ফাজলামি একদম করবি না। আমি বিয়ে করে কি জোগাড় হয়ে গেলাম নাকি? আমাকে দেখে তারা সবাই কেন হাসছিস? কি হয়েছে? ভাইয়া, তোমার মুখে না লিপস্টিকের দাগ লেগে আছে। রুম থেকে বের হওয়ার আগে মনে হয় নিজের চেহারাটা আয়নায় দেখোনি, তাই না? ভাবি তো দেখছি তোমাকে বেশ সুন্দর করে সাজিয়েছে। হোয়াট? লিপস্টিক মানে? কোথায় দেখি? জাঙ্কুক নিজের পকেট থেকে ফোনটা বের করে দেখে তার মুখে লিপস্টিকের দাগ লাগানো রয়েছে। সে তের দিকে তাকায়, দেখে তে মুখ লুকিয়ে হাসছিল। তার মানে এই কাজটা তেই করেছে। রাতে যখন সে ঘুমিয়ে পড়েছিল, তে তার লিপস্টিক নিয়ে জাঙ্কুকের ফেস আর্ট করে দিয়েছে। আর বাইরে সবাই তো ভুল ভাবছে। জাঙ্কুক আর সেখানে এক মিনিটও দাঁড়ায়নি, নিজের রুমে চলে যায়। বেশ কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে নিচে আসে। সবাই ব্রেকফাস্ট করছিল। জাঙ্কুক তার বাবার সাথে কথা বলতে যায়। বাবা, তুমি আমার সাথে এমনটা কেন করলে? আমি কি অন্যায় করেছি, কি পাপ করেছি বাবা, যে তুমি আমাকে এভাবে শাস্তি দিচ্ছ? মানে আমি তোমাকে কেন শাস্তি দিব জাঙ্কুক? কি বলছো? মাথা ঠিক আছে? আমার মাথা একদম ঠিক আছে। মাথা তো তোমার নষ্ট হয়ে গেছে, যে আমার জীবনটা এভাবে এলোমেলো করে দিয়েছো। নিজের বন্ধুর মেয়ের বিয়ে খেতে গেছো, যে মেয়ের কিনা 18 বছর এখনো হয়নি, তাকে নাকি তোমার বন্ধু বিয়ে দিচ্ছিল। যৌতুকের টাকা না দেওয়ার কারণে বরপক্ষ তো পালিয়ে গেছে, বিয়ে ভেঙে দিয়ে চলে গেছে, আর তুমি আমাকে ফাঁসিয়ে দিলে। তাদের প্রতি তোমার এত দয়া হলো যে নিজের ছেলের জীবনটা নষ্ট করে দিয়েছো। জাঙ্কুক, তুমি ভুল ভাবছো। মেয়েটা অনেক ভালো, দেখো ভবিষ্যতে তুমি তার সাথে অনেক সুখী হবে। না, হব না। তুমি সেটা ঠিক করতে পারো না বাবা। তুমি কেন করলে আমার সাথে? কেন ওকে আমার সাথে বিয়ে দিয়েছো? তুমি চাইলে আমাকে বলতে। আমার ফ্রেন্ডের অভাব ছিল না, আমি তাদের মাঝখান থেকে কাউকে বেছে দিতাম। তুমি
আমাকে কেন জড়ালে বাবা? কারণ মেয়েটাকে আমার ভালো লেগেছে, তোমার জন্য তাকে উপযুক্ত মনে হয়েছে, তাই তোমার সাথে তাকে বিয়ে দিয়েছি। তার সৎমা তাকে জোর করে বিয়ে দিচ্ছিল। আমার বন্ধুরও সেখানে কিছু করার ছিল না, কারণ সে তাকে হুমকি দিয়েছিল এই বিয়েটা না হতে দিলে তাকে মেরে ফেলবে। সে অসহায় একজন বাবা, তাই বিয়েতে রাজি হয়ে গেছে, কিছু বলেনি। কিন্তু ছেলে পক্ষ যে এমন একটা কাজ করবে বুঝতে পারেনি সে। যৌতুকের টাকার জন্য বিয়ে ভেঙে দিয়েছে। তের মা তো চেয়েছিল তাকে কোনো রকম বিয়ে দিয়ে ও বাড়ি থেকে বিদায় করতে। সে এতটাই বোঝা হয়ে গিয়েছিল। ওই মেয়েটার দোষ কি বলো? হ্যাঁ মানছি, ও এখন ছোট, কিছু বুঝতে পারে না, কিন্তু এটা তো বেশি দিন থাকবে না। ও যখন বড় হবে, ম্যাচিওর হবে, তখন তো তোমাকে ওর সাথে ঠিকই মানাবে। এখন না হয় কিছুদিন তার সাথে মানিয়ে নাও। কি সুন্দর করে বলে ফেললে বাবা, কিন্তু তেমনটা হয় না। আমি তো একজন অ্যাডাল্ট মানুষ, আমি কি করে তাকে সামলাবো? পড়াশোনার পাশাপাশি আমি বিজনেস সামলাচ্ছি। সারাদিন কাজ করার পর বাড়িতে ফিরি এত টায়ার্ড হয়ে, আমি এই বাচ্চা মেয়েকে সামলাতে পারবো না। জাঙ্কুক প্লিজ, আমি তোমার বাবা হয়ে অনুরোধ করছি, মেয়েটা অনেক ভালো, তুমি তার সাথে কিছুদিন থাকো, তারপরে তুমি বুঝতে পারবে। মেয়েটাকে তার মতো করে তাকে ভালোবাসো, তার মতো করে তাকে বোঝার চেষ্টা করো, তাহলে দেখবে সবকিছু ইজি হয়ে গেছে। আমি এ নিয়ে আর কথা বলতে চাচ্ছি না, আমি চলে যাচ্ছি অফিসে। জাঙ্কুক অফিসে চলে যায়। সারাদিন অফিস করার পর সে যখন বাড়ি ফিরে তখন তার ফোনে একটা ফোন আসে। এসব কি শুনছি জাঙ্কুক? তোমার ফ্রেন্ড বললো তুমি নাকি বিয়ে করে নিয়েছো। এটা কি করে পসিবল? তুমি না আমাকে ভালোবাসো, তারপর অন্য মেয়েকে কি করে বিয়ে করো তুমি? লিসেন আয়ু, আমি তোমাকে বলছি এই বিয়েটা আমি করতে চাইনি, বাবা আমাকে জোর করে করিয়ে দিয়েছে। হোয়াট? জোর করে করিয়ে দিয়েছে? আর ইউ ম্যাড? তুমি কি ছোট বাচ্চা যে তোমাকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে? এটা আমি মানতে পারছি না, তুমি আমার সাথে চিট করেছো। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমি তোমার সাথে চিট করিনি, আমি তো তোমাকে ভালোবাসি। আর তাছাড়াও এই মেয়েকে আমি ডিভোর্স দিতে চাই, তাকে ডিভোর্স দিয়ে আমি তোমাকে বিয়ে করব। ও কাম অন জাঙ্কুক, আর কত মিথ্যা কথা বলবে? একে তোমার সাথে চিট করে বড় বড় কথা বলছো। প্লিজ বোঝার চেষ্টা করো, বললাম না বাবা আমাকে জোর করে বিয়ে করিয়েছে। আমি কিছু শুনতে চাই না, আজকের পর থেকে তুমি আমাকে আর ফোন দিবে না, তোমার সাথে আমার সকল সম্পর্ক শেষ। হ্যালো আয়ু, আমার কথাটা শোনো। ড্যাম, ফোনটা কেটে দিয়েছে, আমাকে বোঝার চেষ্টাও করলো না। কি ব্যাপার, এখানে কি হচ্ছে? আই মে, আমার মাথা খেতে এসো না, এমনিতেই মাথা অনেক গরম হয়ে আছে। সবকিছু তোমার জন্য হচ্ছে, তোমার জন্য আমার গার্লফ্রেন্ড আমার সাথে ব্রেকআপ করে নিয়েছে, শুধুমাত্র তোমার জন্য। তোমাকে বিয়ে করার কারণে এসব হচ্ছে। কি বলছেন কি? আমাকে বিয়ে করার পরে আপনার গার্লফ্রেন্ড আছে? আপনি আমাকে ধোঁকা দিচ্ছেন, পরকীয়া করছেন আমার সাথে। কথা কি করে বলতে হয় সেটা তো জানো না। হ্যাঁ করেছি, বেশ করেছি। আমি অন্য কাউকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি না, আর তোমাকে কখনো স্ত্রীর মর্যাদা দেবও না। কেন? আমি কি দোষ করেছি? আমি কি এতটাই খারাপ? আমি কি দেখতে সুন্দর না? আমাকে কি ভালোবাসা যায় না? আমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করা যায় না? আমার মাঝে কিসের কমতি রয়েছে যার জন্য আপনি আমাকে একসেপ্ট করতে পারছেন না? আপনি যাকে ভালোবাসেন সে বুঝি আমার থেকেও সুন্দর? না, সে তোমার থেকে সুন্দর না, বাট সে তোমার থেকে অ্যাডাল্ট। সে আমাকে বোঝে, আমাকে আমার মতো করে বুঝতে পারে, আমাকে ভালোবাসতে জানে। নাকি তোমার মতো একটা পিচ্চি যে কিনা আমার মাথার উপর নাচছো, বিয়ের প্রথম রাত থেকে আমাকে জ্বালিয়ে মারছো। সে আমাকে জ্বালায় না, বরং ভালোবেসে আগলে রাখে। তাহলে আপনি আমাকে একটা সুযোগ দিন আপনাকে ভালোবাসার, আমি আপনাকে ভালোবাসবো ওই মেয়েটার থেকেও বেশি। এতটা ভালোবাসা দিব যে তাকে কখনো মনেই পড়বে না। জাস্ট শাট আপ, ছোট হয়ে এত বড় বড় কথা বলছো, ভালোবাসার কথা বলছো তাই না? আরেকটা থাপ্পড় মেরে দাঁত ফেলে দিব বলছি। বেশি পাকনামি করতে এসো না, আমার লাইফে ইন্টারফেয়ার করো না। আপনি আমাকে বকা দিচ্ছেন ওই মেয়েটার জন্য? আমি তো আপনার স্ত্রী। আরে কিসের স্ত্রী? আমি তোমাকে স্ত্রী হিসেবে মানি না, আমার কাছে আসার চেষ্টাও করবে না। আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব বলছি। এইসব ন্যাকামো করে কোনো লাভ নেই। তোমার বাবা আমার কাঁধে তোমাকে ঝুলে দিয়েছে। আমাকে যা বলার বলেন, আমার বাবাকে এর মাঝে জড়াবেন না। আমার বাবা আমার জন্য অনেক কিছু করেছে, ছোটবেলা থেকে কষ্ট করে আসছি। আমার সৎ মা আমাকে অনেক জ্বালিয়েছে, অনেক মেরেছে, মুখ বুজে সবকিছু সহ্য করেছি। আপনি আমাকে যতই আঘাত করেন আমি সবকিছু হাসি মুখে মেনে নিব, কারণ এইসবে আমি অভ্যস্ত হয়ে গেছি। এখন তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও, আমি আর তোমাকে সহ্য করতে পারছি না। তোমার জন্য আমার ব্রেকআপ হয়ে গেছে। ঠিক আছে, আপনি আপনার মতো করে থাকেন, আমি আপনাকে ডিস্টার্ব করব না। টের চোখে পানি জল জল করছে, সে আর ওখানে এক মিনিটও দাঁড়ায়নি, নিচের রুমে চলে আসে
আর রুমের দরজাটা লাগিয়ে দেয়। বেশ কিছুক্ষণ পর জাঙ্কুক এসে দরজায় নক করছিল, কিন্তু তে কিছুতেই দরজা খুলছিল না। অনেকবার ট্রাই করেছে, কিন্তু তে দরজা খুলছে না। জাঙ্কুকের এবার ভয় হচ্ছে মেয়েটা কিছু করে না ফেলে। তাকে অনেক কথা শুনিয়েছে, অনেক বকা দিয়েছে। রাগের মাথায় যদি মেয়েটা কিছু করে বসে উল্টা পাল্টা। আবার নক করছে, কিন্তু তে কোনো সাড়া শব্দ করছে না। তে, আমার কথা শুনতে পারছো? দরজা খুলো। দরজা কেন খুলছো না? সে কখন থেকে নক করছি। তে, আমার কথা শুনতে পারছো? তুমি কি আমার কথায় রাগ করেছো, কষ্ট পেয়েছো? তাহলে আই এম সরি। আমার জন্য প্লিজ তুমি কিছু করো না, দরজাটা খোলো। আমার ভুল হয়ে গেছে, প্লিজ পিচ্চি বউ আমার, আমাকে মাফ করে দাও। তোমাকে আর বকাঝকা করবো না, তারপরেও তুমি দরজাটা খোলো। আমার কিন্তু এবার খুব টেনশন হচ্ছে। তে, আমার কথা শুনতে পারছো? জাঙ্কুক অনেকবার ট্রাই করে, কিন্তু তারপরেও তে দরজা খুলছে না। শেষমেশ আর কোনো অপশন না পেয়ে সে দরজাটা ভাঙতে যায়। ঠিক সেই মুহূর্তে তে দরজাটা খুলে বের হয়ে আসে। থ্যাংক গড তুমি ঠিক আছো তে। দরজা কেন খুলছিলে না? জানো আমার কতটা টেনশন হচ্ছিল তোমাকে নিয়ে। আমি তো ভাবছিলাম যে তুমি উল্টাপাল্টা কিছু করে না বসে আবেগের বসে। এই বয়সটা খুবই ভয়ানক। মানে কি বলছেন কি? আমি কেন আপনার জন্য জীবনটা শেষ করতে যাব? আর আপনি কি বললেন আমি আপনার পিচ্চি বউ? এই কথাটা সত্যি আপনি বলেছেন? শুনে ভাল লাগলো। যাই হোক, অবশেষে তাহলে স্বীকার করেছেন যে আমি আপনার বউ। আর কি ভেবেছিলেন যে আমি নিজের প্রাণটা শেষ করে দিব, যেন ওই সাতচুনিটা আপনাকে বিয়ে করে বাড়িতে আসতে পারে? কখনো না। আমি যতদিন বেঁচে আছি আপনাকে ছাড়ছি না। তবে এসব শ্বশুরকে বলে দিব বলছি যে আপনি অন্য একটা মেয়েকে ভালোবাসেন, আমার সাথে চিট করছেন। আরো বলবো যে ওই সাতচুনিকে ফোনে বলছিলেন তাকে বিয়ে করবেন আমাকে ডিভোর্স দিয়ে। তারপর দেখবো যে আমার শ্বশুরমশাই আপনাকে কি শাস্তি দেয়। শুনেছি আমার শ্বশুরমশাই নাকি অনেক রাগী, ওনার কথা কেউ খেলাফ করলে অনেক বড় শাস্তি দেয়, সে যেই হোক না কেন। আরে কি যে বলছো না, তোমার মতো এত সুন্দরী বউকে আমি ডিভোর্স কেন দিব? তেমন কিছু না, আমি তো মজা করছিলাম। আমার বউটা কতটা কিউট। আর কত মিথ্যা কথা বলবেন? মিথ্যা কথাটাও তো গুছিয়ে বলতে পারেন না, আমাকে ঢপ দিচ্ছেন। আমি বাবাকে ঠিকই বলে দিব। প্লিজ তে, এমনটা করো না। বাবা রেগে গেলে খুব ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। ঠিক আছে, মানতে পারি, তবে একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত বলো? আমাকে 5 মিনিট কিস করতে হবে। কিস করতে হবে? আচ্ছা ঠিক আছে, তোমার কপালে না হয় আমি কিস করে দিব। আরে না, আমি কপালের কিসের কথা বলিনি, আমি লিপ কিসের কথা বলেছি। আপনি আমাকে 5 মিনিট লিপ কিস করবেন, তাহলে আমি বাবাকে কিচ্ছু বলবো না। হোয়াট? লিপ কিস? তাও আবার 5 মিনিট? আচ্ছা তোমার বয়সটা দেখেছো? এত কিছু তুমি কোথা থেকে শিখেছো? আমি সবকিছু জানি, আমাকে কিছু শেখাতে হবে না। এখন বলেন, আমার শর্তে কি আপনি রাজি আছেন? এটা সম্ভব না, আমি এটা করতে পারবো না। পাগলামি করো না, অন্য কিছু বলো, আমি সেটাই করব। না, আমার অন্য কিছু লাগবে না। আমি না তোমার বউ, তুমি তো আমার জন্য বাসরাতে কিছু করনি, বিড়ালটাও মারোনি, আর অন্য কিছু তো করোনি। একটা বিড়াল ধরে মারলে কি এমন ক্ষতি হয়ে যেত? ভাবি তো বলেছিল ঠিক মতো বিড়ালটা মারতে, এখন আবার লিপ কিসটাও করতে চাচ্ছ না। আমি ছোট বলে তুমি আমাকে ঠকাচ্ছ। আমি বাবাকে সব বলে দিব যে তুমি আমাকে। এই কথাটা শেষ করার আগেই জাঙ্কুকের অনিচ্ছা থাকা সত্ত্বেও নিজেকে বাঁচাতে তের ঠোঁট দুটো নিজে দখলে করে নিয়েছে। তার ঠোঁটের সাথে তের ঠোঁট মিলিয়ে দিয়েছে। তের সাথে সাথে চোখ দুটো খিচকে বন্ধ করে নিয়েছে। তে শক্ত করে জাঙ্কুককে জড়িয়ে ধরে আছে। জাঙ্কুক ছাড়তে চেয়েও ছাড়তে পারছে না। এভাবে বেশ কিছুক্ষণ হয়ে যায়। 5 মিনিট পার হয়ে 10 মিনিট হয়ে গেছে। দুজনেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। বেশ কিছুক্ষণ পর জাঙ্কুক নিজেকে ছাড়িয়ে নেয়। সে আর তের চোখের দিকে তাকাতে পারছিল না, তাই সে রুম থেকে বের হয়ে আসে। এটা কি ছিল? আমার স্বামী আমাকে কিস করেছে। ইস, আমার বুকটা এখনো ধুকধুক ধুকধুক করছে। এটাকেই তাহলে কিস বলে? একটা অনুভূতি। ভাবিকে জিজ্ঞাসা করতে হবে যে আমার এমনটা কেন ফিল হয়েছে। পরের দিন তে ওয়াশরুমে ফ্রেশ হচ্ছিল। ঠিক সেই সময় জাঙ্কুকও বাড়িতে ফিরেছে। সে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। যেই না দরজা খুলে ওয়াশরুমে ঢুকেছে, তার চোখ তো পুরো ছানা পড়া হয়ে গেছে। সে যেটা দেখেছে ওটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। এক দৌড়ে সে ওয়াশরুম থেকে বের হয়ে আসে। বাইরে এসে থম মেরে বসে আছে। কিছুক্ষণ পর তে ওয়াশরুম থেকে বের হয়ে আসে। আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুলগুলো চিরুনি করছিল। শাড়িটা কোনো রকম শরীরে পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হয়েছে। ভালোভাবে পরানো হয়নি, শরীরের বিভিন্ন অংশ দেখা যাচ্ছে। এই যে পিচ্ছি, সাধারণ বুদ্ধিটাও কি তোমার মাথায় নেই? ওয়াশরুমে গেলে যে
যে লক করতে হয় দরজা, তুমি সেটা জানো না? হ্যাঁ জানি, কিন্তু আমার ওয়াশরুমে দরজা লাগালে ভয় হয়, তাই তো দরজাটা খুলে রেখেছিলাম। আর জিমনাকে বাইরে বলে এসেছিলাম কেউ আসলে আমাকে বলতে, সে তো পাহারা দিচ্ছিল যেন কেউ না আসে। ও এই ব্যাপার, এর জন্য তো বলছি যে সাতজনীটা আমার রুমের বাইরে দাঁড়িয়ে পায়চারি কেন করছে। যেই দেখেছে আমি রুমে এসেছি মুচকি মুচকি হাসছিল, তাহলে হাসির রহস্য এইটা। তে এদিকে তাকিয়ে দেখে তে বসে বসে সাজুগুজু করছিল, চোখের নিচে কাজল দিচ্ছে। কাজলটা এলোমেলো হয়ে গেছে, যেটা দেখে জাঙ্কুকের অনেক হাসি পাচ্ছে, কারণ কাজল দিয়ে তের চোখ পুরো লেপটে গেছে। কি ব্যাপার, দাঁত দিয়ে হাসছেন কেন? আমাকে দেখতে বুঝি ভূতের মতো লাগছে? দেখেন কাজলটা কেমন লেপটে গেছে। আসলে আমি ভালোভাবে সাজুগুজু করতে পারি না। বলছিলাম যে আমাকে একটু কাজলটা পরিয়ে দিবেন। এক্সকিউজ মি, আমাকে কি তোমার কাজের লোক মনে হচ্ছে যে তোমাকে শাড়ি পরিয়ে দিব, খাইয়ে দিব, সাজুগুজু করিয়ে দিব? আমি এসব করতে পারবো না। তারপরেও বেশি জোরাজোরি করলে বা বেশি বাড়াবাড়ি করলে বাড়ি থেকে বের করে দিব। এমন কথা বলবেন না। আমাকে বাড়ি থেকে বের করে দিলে আমি কোথায় যাব? আমার তো আপনি ছাড়া আর কেউ নেই। ভাইয়া, এই ভাইয়া, তোকে মা ডাকছিল, ভাবিকে নিয়ে নিচে আয়। ভাবি সারাদিন তোর জন্য অপেক্ষা করছিল, সে না খেয়ে তোর জন্য বসে আছে, তোর সাথে খাবে বলে। তোদের দুজনকে মা ডাকছে। কি বলছিস কি? এত বেলা হয়ে গেছে আর ও এখনো খায়নি কেন? স্বামীকে ছাড়া স্ত্রীকে খেতে পারে? আমি তো আপনার জন্য অপেক্ষা করছিলাম। তোমাকে নিয়ে আর পারি না, আর কত কি যে দেখতে হবে আল্লাহই জানে। ঠিক আছে চলো, আর আজকের পর থেকে আমার জন্য আর অপেক্ষা করতে হবে না। আমি খাবো না, আর যদি খেতেই হয় তাহলে আমাকে আপনাকে সাজুগুজু করে দিতে হবে, আমার চোখের নিচে কাজল দিয়ে দিতে হবে, আমাকে কালকের মতো শাড়ি পরিয়ে দিতে হবে। যদি করতে পারেন তাহলেই খাবো। জানেন আপনার স্পর্শগুলো আমার অঙ্গ জুড়ে থাকে, আপনি বুঝবেন না যে আপনার স্পর্শে আমি কতটা শিহরিত। জাঙ্কুক থমেরে দাঁড়িয়ে আছে। পিচ্ছি বউটা এত কিছু কি করে বলছে? নিজের অনিচ্ছা থাকা সত্ত্বেও দেখে কাজল পরিয়ে দেয়, তাকে শাড়ি পরিয়ে দেয় এবং তারপর তাকে নিয়ে খেতে চলে যায়। খাওয়া দাওয়া শেষ করে রাতে শুতে আসে। তাদের মাঝখানে একটা ফুলবালিশ ছিল, কিন্তু তে জোরাজোরি করছিল যে তাকে জড়িয়ে ধরে শুতে। জাঙ্কুক সেটা রাজি হয়নি, তাই একটা চাদর নিয়ে নিচে শুয়ে পড়ে। সে চোখ বন্ধ করেছিল ঘুমাবে। মাঝরাতে হঠাৎ করে বুকের মাঝে কিছু একটা ভারী অনুভব করলো। চোখ খুলে দেখে তে তার বুকে শুয়ে আছে। চাঁদের আলো জানলার কাঁচ ভেদ করে তের মুখটা এসে পড়ছে। এত মায়াবতী যে লাগতে পারে একটা মেয়েকে চাঁদের আলোয়, তেকে না দেখলে জাঙ্কুক বুঝতেই পারতো না। তেকে সে সরানোর চেষ্টা করছে, কিন্তু সে যতই সরাচ্ছে তে তাকে আরো তত গভীরভাবে জড়িয়ে ধরছে। তাই সে হাল ছেড়ে দিয়েছে, তেকে সে আর সরাতে পারছে না। তারা দুজন ওভাবেই ঘুমিয়ে যায়। এভাবে দিন কাটতে লাগে। তের বায়না দিন দিন বাড়তে থাকে। তাকে খাইয়ে দেওয়া, শাড়ি পরিয়ে দেওয়া, সাজুগুজু করা, ঘুরতে নিয়ে যাওয়া, দিন দিন যেন তের আবদার বেড়েই যাচ্ছে। এদিকে জাঙ্কুকের আর ভাল লাগছে না এসব। নিজেকে কেয়ারটেকার মনে হচ্ছে, যে একটা বাচ্চাকে সারাক্ষণ যত্ন আদর করে রাখতে হচ্ছে, তাকে দেখে শুনে রাখতে হচ্ছে। মেয়েটার মাঝে এখনো ম্যাচুরিটি আসেনি। এই যে গোমরামুখো স্বামী আমার, মুখটাকে বাংলার ব্যাচ করে কেন বসে আছেন? বাংলার ব্যাচ করে বসে থাকবো না তো কি করে বসে থাকবো? তোমার সাথে থাকার পর থেকে মনে হয় না যে আমার জীবনে একদিনও শান্তি পেয়েছি। হাসার মতো আমার জীবনে তেমন কোনো ঘটনাই ঘটেনি। আপনি আমার প্রতি এত বিরক্ত? আচ্ছা বলুন, আমি কি করলে আপনি খুশি হবেন? আমি কি করলে আপনি আবার আগের মতো হাসবেন? তোমার থেকে মুক্তি চাই আমি। তোমার এসব বাচ্চামো চরিত্র আমি আর মানতে পারছি না। আমার পক্ষে সম্ভব না। আমিও একটা মানুষ। মানছি তোমার বয়সটা কম, এসব করা স্বাভাবিক, কিন্তু ট্রাস্ট মি, আমি এসব আর নিতে পারছি না। আমার দ্বারা এসব হবে না। আপনি আমার কাছ থেকে মুক্তি চান? প্লিজ দয়া করে এটা বলবেন না। আপনি আমাকে যা শাস্তি দেওয়ার, যা বকাবকি করার বা মারতে ইচ্ছে হলে মারেন, তারপরেও আমাকে বাড়ি থেকে বের করে দিবেন না। আপনি বলেন আমি কেমন হলে আপনি খুশি হবেন? আপনি যেমনটা চাইবেন আমি নিজেকে তেমনভাবেই তৈরি করব। তারপরে আমাকে বাড়ি থেকে বের করে দিবেন না। জীবনে আমি অনেক কষ্ট করেছি। ছোটবেলা আমার মা মারা গেছে, সৎ মার কাছে বড় হয়েছি। আমাকে অনেক অত্যাচার করেছে, অনেক মেরেছে। তারপরেও সবকিছু মুখ বুঝে সহ্য করেছি যে এমন একটা দিন আসবে, হয়তো জীবনে কোনোদিন সুখী হব। সে আশায় দিন গুনেছি। আজকে অবশেষে সেই দিনগুলো পেয়েছি। আপনি আমাকে এভাবে ফিরিয়ে দিবেন না।
আপনি বলেন না, আমি কি করলে আপনি খুশি হবেন, আমি সেটাই করব। তে কথা শুনে জাঙ্কুক কিছুটা কষ্ট পায়, তার চোখেও পানি চলে এসেছে। তে এতটা কষ্ট করেছে, তার মাঝে সে তাকে আঘাত করছে। বিয়েটা যেহেতু করেই ফেলেছে, তাহলে এই সম্পর্কটাকে একটা সুযোগ দেওয়া দরকার। মেয়েটা তো সবসময় এত ছোট থাকবে না, বয়স হলে তার মাঝে ম্যাচুরিটি চলে আসবে। কিছুদিন না হয় একটু কষ্ট করে তার সাথে মানিয়ে নেওয়া যাক। আচ্ছা ঠিক আছে, কান্না করো না, আমি যেমনটা বলবো তুমি কি তেমনটা করতে পারবে? নিজেকে আর 4-5টা মানুষের মতো তৈরি করতে পারবে? হ্যাঁ বলেন, আমাকে কি করতে হবে? আমি আপনার সাথে থাকার জন্য সবকিছু করতে পারি। ঠিক আছে, আমি তোমাকে সুযোগ দিব, আমাদের সম্পর্কটাকে একটা সুযোগ দিব, কিন্তু তার আগে তোমার নিজেকে তৈরি করতে হবে, আমার সাথে মানিয়ে নিতে হবে। নিজেকে এমনভাবে তৈরি করতে হবে যেন কেউ কখনো তোমার দিকে আঙুল তুলে কথা না বলতে পারে। আচ্ছা তুমি পড়াশোনা পারো, বা কতদূর পড়াশোনা করেছো? আমার সৎ মায়ের জন্য তেমন একটা করতে পারিনি। আমার পড়াশোনা করতে খুবই ভালো লাগে, আমি পড়তে চেয়েছিলাম কিন্তু মা আমাকে দেয়নি। জানেন, আমার অনেক স্বপ্ন ছিল যে পড়াশোনা করে আমি একজন ডক্টর হব, তারপর অসহায় গরিব মানুষদের সাহায্য করব, কিন্তু আমার ভাগ্যে সেটা নেই। আমি পারিনি আমার স্বপ্ন পূরণ করতে। ছোটবেলা থেকে অবহেলায় বড় হয়েছি, পড়াশোনা কি করে করব? 3 বার যে খেতে পেরেছি, এটাই তো আমার জন্য অনেক। পড়াশোনা তো আমার জন্য অনেক দূরে। ঠিক আছে, আমি তোমার স্বপ্ন পূরণ করব, আমি তোমাকে আবার স্কুলে ভর্তি করব, সবকিছু আবার নতুন করে শুরু করবে। কি বলছেন কি, আপনি আমাকে পড়াশোনা করাবেন? হ্যাঁ পড়াবো, নিজেকে প্রস্তুত করো, কালকে থেকে তোমার জীবনে নতুন একটা অধ্যায় শুরু করবে তুমি। কিন্তু আমাকে পড়াশোনা করালে তো আপনার অনেক খরচ হবে, আপনি অযথা কেন আমার পেছনে এত টাকা খরচ করবেন? চুপ থাকো, এত কথা কেন বলছো? তুমি আমার স্ত্রী, তোমার পেছনে টাকা আমি খরচ করতেই পারি। কি বললেন? আমি আপনার স্ত্রী? আপনি আমাকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছেন? হ্যাঁ মেনে নিয়েছি, ওই যে বললাম আমাদের সম্পর্কটাকে একটা সুযোগ দিয়েছি, তোমার নিজেকে প্রমাণ করতে হবে। আমি যেভাবে বলবো তুমি ঠিক সেভাবে চলবে। পরের দিন থেকে এই জীবনে একটা নতুন অধ্যায় শুরু হয়। যেমনটা জাঙ্কুক তাকে কথা দিয়েছে, তাকে আবার নতুন করে স্কুলে ভর্তি করেছে। তে পড়াশোনায় অনেক ভালো ছিল, দেখতে দেখতে তার ফাইনাল এক্সাম চলে আসে, সে অনেক ভালো একটা রেজাল্ট করেছে। জাঙ্কুক তো মহা খুশি, যেতে তাকে প্রাউড ফিল করাচ্ছে। মেয়েটার মাঝে আস্তে আস্তে ম্যাচুরিটি চলে আসছে, তার পিচ্ছি বউটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। যাকে সে 2 দিন আগেও কথা শোনাতো, আজকে তার জন্য তার প্রাউড ফিল হচ্ছে। এভাবে দেখতে দেখতে অনেক বছর কেটে যায়। তার গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, সে এখন ডাক্তারি পড়ছে, অনেক জ্ঞানী গুণী একজন মানুষ হয়ে গেছে। সে যেমনটা বলেছিল বিনা পয়সায় গরিব মানুষদের সাহায্য করবে, ঠিক তেমনটাই করছে। জাঙ্কুক তো অনেক খুশি যে তে তার জীবনে এগিয়ে গেছে। তার বাবা তাকে একদিন বলেছিল যে জীবনে এমন একটা সময় আসবে যেদিন তুমি বুঝবে যে তের সাথে বিয়ে দিয়ে আমি তোমার জীবনের সবথেকে বড় একটা ভালো ডিসিশন নিয়েছিলাম। আজকে জাঙ্কুক সেটা বুঝতে পারছে যে তার বাবা তার জন্য কতটা করেছে, আর তাই সে তার বাবার কাছে খুবই থ্যাঙ্কফুল যে তের সাথে তার বাবা তাকে বিয়ে দিয়েছে। তে ডাক্তারি পড়ার জন্য বিদেশে চলে গিয়েছিল। প্রথম যাওয়ার সময় তো তার খুবই খারাপ লাগছিল, সে তার এই শ্বশুর বাড়ি ছেড়ে যেতে চায়নি, কিন্তু জাঙ্কুক তাকে বুঝিয়ে পাঠিয়েছে। আজকে 4 বছর পর সে বিদেশ থেকে দেশে ফিরছে। এয়ারপোর্ট থেকে বের হয়ে দেখে সবাই তার জন্য অপেক্ষা করছে, তাকে রিসিভ করতে এসেছে, কিন্তু তার চোখ যেন অন্য কাউকে খুঁজছে, কিন্তু সে কোথাও তাকে পায়নি। তার মনটা খারাপ হয়ে যায়। সে যে মানুষটাকে আশা করছিল সে মানুষটা তাকে নিতে আসেনি। সে সবার সাথে বাড়িতে ফিরে আসে। অনেক বছর পর সেই বাড়িতে পা রাখছে। সে তার রুমে যায়, গিয়ে দেখে রুমটা অনেক সুন্দর করে সাজানো রয়েছে, ঠিক আগের মতোই যেভাবে রেখে গিয়েছিল। নিজের ঘর, নিজের সংসার। সে জাঙ্কুককে খুঁজতে লাগে, কিন্তু জাঙ্কুককে কোথাও পাচ্ছে না। সে তাকে অনেকবার ফোন করে, কিন্তু জাঙ্কুক তার ফোনটা রিসিভ করছে না। সে অনেক রেগে গেছে, তার অভিমান হচ্ছে এই লোকটার কাছে এত বছর পর এসেছে, সে তাকে রিসিভ করতেও আসেনি, আর তার সাথে এখন দেখা করতে চাচ্ছে, কিন্তু সে তার সাথে কথা বলছে না। কোথায় গেল লোকটা? সে বাড়ির সবাইকে জিজ্ঞাসা করে, কিন্তু কেউ বলতে পারে না যে জাঙ্কুক কোথায় আছে। রাত্রি 12টা বেজে গেছে। তে তার রুমে শুয়েছিল, সে এখনো ঘুমায়নি। জাঙ্কুকের কথা ভাবছে, লোকটা কোথায় চলে গেল? দেশে ফেরার 2 দিন আগে তার সাথে কথা হয়েছিল, এরপর তার সাথে আর কথা হয়নি। জাঙ্কুকের কথা শুয়ে শুয়ে চিন্তা করছিল। ঠিক ওই সময় সে ফিল করলো তাকে পেছন থেকে কেউ একজন জড়িয়ে ধরে আছে। তার গরম নিঃশ্বাস তার ঘাড়ে এসে পড়ছে, তার স্পর্শে শরীরের প্রত্যেকটা অঙ্গ শিহরিত হয়ে উঠছে। তের বুঝতে বাকি রইল না যে এই হাতের মালিক কে।
যে স্পর্শের জন্য সে এত বছর যাবৎ অপেক্ষা করছে, অবশেষে সেটা সে ফিল করতে পারছে। স্পর্শগুলো অনুভব করতে লাগে। জাঙ্কুক তাকে পেছন থেকে তার ঘাড়ে কিস করছিল। এখন কেন এসেছো? যতই আদর করো না কেন আমার রাগ ভাঙাতে পারবে না। সেই আসার পর থেকে ফোন করে যাচ্ছি, একটাবার ফোনও ধরলে না। যেখানে তোমার আমাকে রিসিভ করার কথা ছিল, কোথায় ছিলে তুমি? আমি বলেছিলাম না যে দেশে আসার পর আমি তোমাকে প্রথম দেখতে চাই? তাহলে কোথায় চলে গিয়েছিলে? আর এখন রাত্রে 12টা বাজে এসেছো। এসব আদর আমার লাগবে না, দূরে যাও বলছি। সরি জান পাখি, আসলে ইমার্জেন্সি একটা কাজ পড়ে গিয়েছিল, আর সেই জন্যই শহরে বাইরে ছিলাম। ওখানে নেটওয়ার্ক ছিল না, তাই ফোনটা ধরতে পারিনি। আর চার্জ ছিল না, তাই বন্ধ হয়ে গেছে। আই এম সরি। আমি জানি আমার যাওয়ার কথা ছিল, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট একটা মিটিং ছিল। এটা না অ্যাটেন্ড করলে হয়তো অনেক বড় লোকসান হয়ে যেত। আমি বাবাকে বলে গিয়েছিলাম, ভেবেছিলাম বাবাকে পাঠাবো, কিন্তু তারা আমাকেই যেতে বলেছিল, তাই যেতে হয়েছে। আই এম সরি যে আমি তোমাকে রিসিভ করতে যাইনি। খুব ইচ্ছে ছিল, বাট কি করার, হতে পারেনি। আই এম সরি, প্লিজ আমাকে মাফ করে দাও। এসব কথায় কাজ হবে না, যেটা হয়ে গেছে হয়ে গেছে, এখন আর ফিরিয়ে দিতে পারবে না। আমার কত ইচ্ছে ছিল তুমি আমাকে নিয়ে আসবে, কিন্তু সেটা তো হলো না। বললাম তো সরি, এবার মতো মাফ করে দাও। আর ব্যাপার কি, দিন দিন এত সুন্দর হয়ে যাচ্ছ যে? মানে কি বলছো? কি আমি সুন্দর কেন হয়ে যাব? যেমনটা ছিলাম তেমনটাই আছি। তেমনটা নেই। আমার পিচ্চি বউটা দেখতে দেখতে বড় হয়ে গেছে। কিছুদিন আগেও তো তোমাকে অনেক বকাঝকা করেছি, কিন্তু আজ দেখো তুমি আমাকে বকা দিচ্ছ। তুমি আমার থেকে বড় হয়ে গেছো এখন। সেটাই তো, তোমার পিচ্চি বউটা বড় হয়ে গেছে। সেদিন যদি তুমি আমাকে সুযোগ না দিতে, তাহলে আমার জীবনটা এত সুন্দরভাবে গোছাতে পারতাম না। আজকে আমি যা হয়েছি শুধুমাত্র তোমার জন্য হয়েছে জাঙ্কুক। তুমি আমার পাশে ছিলে, তুমি আমার স্বপ্ন পূরণ করেছো। তোমার মতো স্বামী কয়জন পায় বলো? আমি অনেক লাকি জাঙ্কুক যে তোমার মতো একজন হাজবেন্ড পেয়েছি, যে সবসময় আমার পাশে ছিল। না জান পাখি, এভাবে কেন বলছো? এখানে যদি কেউ লাকি হয়ে থাকে, তাহলে সেটা আমি, যে আমি তোমার মতো একজন ওয়াইফ পেয়েছি, যে কিনা আমার থেকে ব্রিলিয়ান্ট, আমার থেকেও বুদ্ধিমতী, আমার থেকেও জ্ঞানী। একজন ডক্টর মানুষের সেবা করে, মানুষের জীবন বাঁচায়, মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়ায়। আমি বাবার কাছে খুবই থ্যাঙ্কফুল যে বাবা তোমার সাথে আমাকে বিয়ে দিয়েছে। প্রথম প্রথম তো অনেক রাগ অভিমান করেছিলাম, কিন্তু আজকে পস্তাচ্ছি যে কেন আমি তখন ওগুলা করেছি। আজ আমি যা হতে পেরেছি জাঙ্কু, তার অবদান শুধুমাত্র তোমার। তুমি না থাকলে আমি কখনোই ডক্টর ডে হতে পারতাম না, কখনোই আমার স্বপ্ন পূরণ করতে পারতাম না জাঙ্কু। তোমাকে অনেক ধন্যবাদ আমার জীবনটা এত সুন্দর করে গুছিয়ে দেওয়ার জন্য। সত্যি কথা বলতে, দুঃখের পর সুখ অবশ্যই আসে। তুমি জীবনে যতটা কষ্ট করবে, শেষে তোমাকে ঠিক ততটাই আনন্দ দেবে। যেটা তুমি কখনো ভাবোনি, তার থেকেও সুন্দর জিনিস উপরওয়ালা তোমার জন্য সাজিয়ে রেখেছে। সত্যি জীবনটা অনেক সুন্দর, যদি সুন্দর করে সাজিয়ে নিতে পারো। তে একটা কথা বলতে চাইছিলাম। হ্যাঁ বলো, পারমিশন নেওয়ার কি আছে? আই লাভ ইউ তে। জানি অনেক দেরি করে বলছি, কিন্তু আমি সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলাম। যে কথাটা বলতে গিয়েও বলতে পারিনি, বা বলতে পারো এত বছর যাবৎ লুকিয়ে রেখেছি, কখনো বলা হয়নি, আজকে বলছি। আমি তোমাকে খুব ভালোবাসি তে। আমার পিচ্চি বউটাকে আমি ভালোবাসি, অনেক মিস করছি আমার পিচ্চি বউটাকে। সেই আগের দিনগুলা, যেদিন সে আমাকে বলতো, প্লিজ আমাকে একটু আদর করেন, আমাকে একটা পাপ্পি দিন, আমাকে কিস না করলে আমি ভাত খাবো না। জানো, সেই দিনগুলো আমি অনেক মিস করছি। তাই বুঝি আপনি মিস করছেন? তা আপনাকে সেই দিনগুলোতে আমি ফিরিয়ে নিয়ে যাব? হ্যাঁ প্লিজ নিয়ে যাও, আমি ব্যাডলি মিস করছি। আর আমি সেগুলা উপভোগ করতে চাই, আমার রোমান্টিক পিচ্চি বউটাকে উপভোগ করতে চাই। তাহলে চলেন, আমি আপনার সেই পিচ্চি বউটার কাছে ফিরিয়ে নিয়ে যাচ্ছি। বলছিলাম যে আমাকে একটা পাপ্পি দিবেন। আমাদের বাসর রাতে তো একটাও পাপ্পি দেননি, আমাকে একটা পাপ্পি দেওয়া যাবে? বাসর রাতে মানুষ কত কি করে, কিন্তু দেখেন আজ বিয়ের কত বছর হয়ে গেছে, আমাদের আজও বাসরটা হলো না। ভেরি স্যাড, খুবই দুঃখজনক। আমার বুঝি স্বামীর ভালোবাসা পেতে ইচ্ছে করে না? অবশ্যই দিব, বাট আমি তো আমার উত্তরটা পেলাম না। উত্তর? কিসের উত্তর খুঁজছো তুমি? ওই যে বললাম যে আমি তোমাকে ভালোবাসি, তুমি তো আমাকে বললে না যে 3টা ওয়ার্ড আমি তোমার মুখ থেকে শুনতে চাই, যেটা শোনার জন্য আমি অপেক্ষা করছি, সেটা তো এখনো বললে না। আই লাভ ইউ টু জাঙ্কুক, আই
আই রিয়েলি লাভ ইউ। আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি। জানো এই 4টা বছর আমি তোমাকে কতটা মিস করেছি। তোমার স্পর্শগুলো আমি মিস করেছি। প্রতিটা রাতে আমি তোমাকে কাছে পেতে চাই। প্রতিটা রাতে আমি তোমার জন্য কেঁদেছি। তোমাকে ফিল করতে চেয়েছিলাম, কিন্তু তোমাকে আমার পাশে পাইনি। আমি তোমাকে খুবই মিস করেছি জাঙ্কুক, খুবই। আমিও তোমাকে মিস করেছি তে, অনেক মিস করেছি। তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে আছে। 4 বছরের দূরত্ব, তারা এক হয়ে গেছে। তারা দুজন দুজনকে অনেক মিস করেছে। কেউ কাউকে ছাড়তে চাচ্ছে না, মনে হচ্ছে আবার দূরে চলে যাবে। জাঙ্কুক আস্তে আস্তে তার কাছে যায় এবং তার ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দেয়। ঠিক আগের কথাটা মনে পড়ছে, যখন তে তাকে প্রথম কিস করেছিল। সেই স্পর্শ আবার প্রথম থেকে শুরু করছে। জাঙ্কুক তাকে কিস করছে মনের মতো করে। সে তাকে 4 বছর অনেক মিস করেছে। তাকে বুঝিয়ে দিচ্ছে সেটা। প্রতিটি ছোঁয়ার মাঝে যেন অপেক্ষার প্রহর শেষ হচ্ছে। তাই জাঙ্কুককে শক্ত করে জড়িয়ে ধরে আছে, তাকে ছাড়তে চাচ্ছে না। এই 4 বছর তাকেও যে সে অনেক মিস করেছে। আস্তে আস্তে করে তারা দুজন দুজনের মাঝে হারিয়ে যায়।